আচ্ছা, এসআইআর এ আপাতত রাজ্যে কত লক্ষ নাম বাদ যাচ্ছে? এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি তাতে 64 লক্ষ নাম বাদ যাচ্ছে। তবে স্ক্রুটিনির কাজ এখনো শেষ হয়নি, স্ক্রুটিনির কাজ কিন্তু এখনো চলছে। তাই কমিশন মনে করছে এই সংখ্যাটা কোথাও গিয়ে আরো বাড়তে পারে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। এসআইআর শুনানির ডেডলাইন ছিল শনিবার। ডেডলাইনের আগে শুক্রবারই শুনানি শেষ হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে কত নাম বাদ যাবে এ নিয়ে জোর জল্পনা। জানা গেছে আপাতত 64,81,595 জন ভোটারের নাম বাদ যাচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগে ভোটারের সংখ্যা ছিল 7,66,00,000-এর বেশি। এর মধ্যে খসড়া তালিকায় নাম বাদ 58,20,595 জনের। ভোটার সংখ্যা কমে হয় 7,08,00,000। এর মধ্যে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটে 1,20,00,000 ভোটারকে নোটিশ দেয় কমিশন। এছাড়াও নোটিশ দেওয়া হয় 32 লক্ষ আনম্যাপড ভোটারকে। এদের মধ্যে অনুপস্থিত 4,98,000 এবং সঠিক নথি দেখাতে না পারায় নাম বাদ 1,63,000। অর্থাৎ খসড়ায় নাম বাদ 58,20,595। শুনানিতে অনুপস্থিত 4,98,000 এবং অযোগ্য 1,63,000। সব মিলিয়ে 64,81,595 জন ভোটারের নাম বাদ যাচ্ছে। যার নাম খসড়া তালিকা মধ্যে ছিল আর সাপোজ ফাইনাল লিস্ট মধ্যে নেই, প্রত্যেক নাম বাদ হবে, একটা অর্ডার পাবেন। এন্ড অর্ডার পরে ওদের আপিল করার সুযোগ আছে। আগে ডিও কাছে, তারপরে সিও কাছে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে, কিছু হয়ে গেছে, দে ক্যান অলওয়েজ আপিল। আর যার নাম খসড়া তালিকার মধ্যে ছিল না, ওদের একটাই ও আছে ফর্ম 6 অ্যাপ্লাই করার জন্য। ওরা ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারবে। এটাই, দিস ইজ নট দ্য এন্ড। আপনার যে ফাইনাল ভোটার লিস্ট হবে, এরপরে যোগ বিযোগ চলবেই। কেউ মারা যাবে, ইয়া কেউ শিফটেড হয়ে যাবে, ইয়া কিছু হবে, ওটা ফর্ম 7 হবে। এদিন এইআরওদের সতর্ক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তার নির্দেশ, নির্ভয়ে নির্ভুল তালিকা তৈরি করতে হবে। এখন এন্টায়ার জিনিস আছে আমাদের ইআরও হাতে। যেখানে কোনো যে ভোটার আছে, এলিজিবল আছে, ও বাদ যাবে না। কোনো ভোটার যেটা ইনএলিজিবল আছে, ঢুকবে না লিস্ট মধ্যে। তো আমাদের এক্সারসাইজ চললো। এখন ফাইনাল ডিসিশন মেকিং স্টেজে যেটা আছে, এরা সব পেপার দেখে, তথ্য দেখে, রাদার দেন গোয়িং অন এনি ইমোশনস এন্ড অল, ডিসপোজ করুক। এন্ড আমরা চাই কি 28 তারিখে একটা নিট অ্যান্ড ক্লিন ইলেকট্রাল রোল যেটা আছে, আমরা বলতে পারবো কি পশ্চিমবঙ্গে ইলেকট্রাল রোল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। এসআইআর এর স্ক্রুটিনি এখনো বাকি। কমিশন মনে করছে আরও নাম বাদ পড়বে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 28শে ফেব্রুয়ারি। শনিবার শেষ হলো এসআইআর শুনানি প্রক্রিয়া। আর শনিবার এই এসআইআর এর শুনানি শেষের দিনেই নাম বাদ পড়ল 64 লক্ষেরও বেশি ভোটারের। তবে এই সংখ্যা বাড়বে বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা। কারণ এখনো পর্যন্ত শুনানিতে আসা 50 থেকে 55 লক্ষ ভোটারের ডকুমেন্ট যাচাই করার কাজ বাকি রয়েছে। ফলত এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয় নির্বাচন কমিশনের কাছে। ক্যামেরা সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বাদুড়িয়ার চাঞ্চল্যকর ঘটনায় আমাদের নজর রাখতেই হবে। নৃশংস বিএলও, কেন এ কথা বলছি তার কারণ, নিখোঁজ থাকা যুবকের দেহ খাল থেকে, ডোবা থেকে একেবারে টুকরো টুকরো অংশ উদ্ধার হয়েছিল শুক্রবার। আর এই বিএলওকে গ্রেফতার করে জানা গেল খুন করেছে বিএলওই। হ্যাঁ, জেরায় তিনি স্বীকার করেছেন এ কথা। খালে পড়ে বেশ কয়েকটি ব্যাগ, তুলে আনতেই চক্ষু চড়ক কাজ। ব্যাগের ভেতরে টুকরো টুকরো দেহের অংশ। উত্তর 24 পরগনার বাদুড়িয়া। এখানকার পাপিলার বাসিন্দা বছর 36-এর নাসির আলী কৃষক। তার পরিবারের দাবি, এসআইআর এর জন্য নথি নিয়ে গত সোমবার বাড়ি থেকে বেরিয়ে নাসির আর ফেরেননি। এ নিয়ে বাদুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। নাসিরকে খুঁজতে গিয়ে ওই এলাকারই বিএলওকে গ্রেফতার করে পুলিশ। নিখোঁজ ডায়েরি পেয়ে প্রথমে নাসিরের কল ডিটেলস বের করে পুলিশ। কল লিস্টে থাকা শেষ নাম্বার ট্রেস করা হয়। গ্রেফতার করা হয় বিএলও রিজওয়ান হাসান মন্ডল এবং তার এক পরিচিতকে। কাকার কাছে একটা ফোন আসে যে আমি বাদুড়ি থেকে এলো আর বলছি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নামে ভুল আছে, আপনি
বাদুড়িতে আসেন। কাকা সন্ধ্যাবেলা যথাযথ কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছেন এবং তারপরের থেকে 8টার থেকে কাকা ফোন করছে, তো কাকা ফোনে শুয়ে যান। তারপর দিন সকালবেলা পার্শ্ববর্তী একটা যমুনা নদীতে কাকার বাইক আর জুতো পাওয়া যায়। পুলিশের দাবি নাসিরকে খুন করা হয়েছে বলে জেরায় স্বীকার করেছে ধৃতেরা। তারা এও জানিয়েছে গত সোমবার রাতে নাসিরের সঙ্গে তাদের বচসা হয়, এরপরেই খুন। নাসিরের দেহ কেটে টুকরো টুকরো করা হয়, বেশ কয়েকটি বাজারের ব্যাগে ভরে সেগুলি ফেলা হয় একাধিক জায়গায়। নিহতের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে দুটি খাল এবং একটি ডোবা থেকে কয়েকটি ব্যাগ উদ্ধার করে পুলিশ, তাতেই মেলে দেহাংশ। ইনভেস্টিগেশনেও যেটা উঠে এসছে এটা হচ্ছে এই রেজাউল হাসান মন্ডল, এনার সঙ্গে যিনি ডিজিজড আছেন ওনার ওয়াইফের একটা সম্পর্ক ছিল, যেটা 1.5 বছর আগে জানাজানি হয়। সেই থেকেই এদের মধ্যে একটা শত্রুতা তৈরি হয় এবং ইনি চাইছিলেন এনাকে মানে এর ক্ষতি করতে। রিজাউন তারপর সাগর গাইনকে এর সুপারি দেয় এবং সাগর গাইনি এই মানে দুজন মিলে এই হত্যাটা করে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে টলিগঞ্জের দিকে আমাদের একটু নজর রাখতে হবে, তার কারণ অভিজাত আবাসনের টাওয়ার 2-তে 6 নম্বর তলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছেছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি টলিগঞ্জের একটি অভিজাত আবাসনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। টাওয়ার 2, সেই টাওয়ার 2 এর 6th ফ্লোরে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। কিন্তু কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা, কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি এই মুহূর্তে? ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন কাজ করছে ইতিমধ্যে, যে আপডেট পাওয়া যাচ্ছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন টলিগঞ্জের অভিজাত আবাসন, সেখানে 5th ফ্লোরে, টাওয়ার 2 এর 5th ফ্লোরে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। কিন্তু কিভাবে আগুন লাগলো, রনক রয়েছে আমার সঙ্গে একেবারে সরাসরি ঘটনাস্থল থেকে। রনক, কি পরিস্থিতি এই মুহূর্তে, কিভাবে লাগলো এই আগুন? দেখো, 12টা নাগাদই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। দমকলে 5টি ইঞ্জিন এখানে এসে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালায়। তোমায় দেখাবো এই সেই টালিগঞ্জের অভিজাত আবাসন। এখানকার ঠিক যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তার পেছনের দিকে টাওয়ার 2 5th ফ্লোরে 10টা 40 নাগাদ হঠাৎই আগুন লাগে। এখানকার যারা নিরাপত্তা রক্ষী তারা দমকলকে জানায় এবং দমকল ঘটনাস্থলে পৌঁছালে 12টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু কি থেকে আগুন লাগলো, দমকল সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে শর্ট সার্কিট কিংবা ঘরের ভেতরে প্রদীপ জ্বলছিল, এরকম ঘটনা ঘটে থাকতে পারে, তারা অনুমান করছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এখানে ফরেন্সিক আধিকারিকরা আসছেন, নমুনা সংগ্রহ করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুন লাগা স্পষ্ট কারণ জানা সম্ভব নয়। সেক্ষেত্রে এখনো জানা যাচ্ছে যে ফ্লোরে তুমি দেখতে পাচ্ছ আগুন লেগেছিল সেখানে কিন্তু কেউ ছিলেন না এবং দমকল কর্মীরা ওপর থেকে এবং পাশের ফ্লোর থেকে হোস পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এবং শুধু তাই নয়, এই আবাসনের যে ফায়ার সেফটি, সেই যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, সেটিও কাজ করেছিল। 10টা 40 নাগাদ যখন আগুন লাগে, প্রায় 1.5 ঘন্টা এই ফায়ার অ্যারেস্ট করার পর 12টা নাগাদ আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। সোনিয়া, বেশ, 12টা নাগাদ পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে, দমকলের 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। বেশ।